জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। রাজনীতি, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন। আমাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ আছেন। তাকে স্টুডিওতে আসবার জন্য অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনি কষ্ট করে এসেছেন আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা অধিকতর যুগোপযোগী এবং এর প্রচারের জন্য আপনাকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। আপনি এবং কমিটি কিভাবে কাজ করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমেই ৩১ দফা নিয়ে আলোচনা করতে চাইছেন। ইনফরমেশনটা আসলে সেরকম নয়। ৩১ দফাটা আমরা গত বছর ২০২৩ সালের ১৩ই জুলাই পাবলিক মিটিংয়ের মধ্য দিয়ে আমরা এটা জনগণের সামনে উন্মুক্ত করেছি, জাতির সামনে এই প্রস্তাব আকারে আমরা দিয়েছি। এটার মূল বক্তব্য ছিল এরকম যে যদি গণতান্ত্রিক সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়, তখন আন্দোলনের সকল শক্তি, গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল যারা যুগপথে ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে, তাদের সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে এটি জাতীয় সরকার গঠিত হবে এবং সেই জাতীয় সরকার আমাদের এই ৩১ দফা প্রস্তাবগুলো, যে সংস্কার এবং জাতির সামনে যে কমিটমেন্ট, যে অঙ্গীকার, এগুলো বাস্তবায়ন করবে এবং রাষ্ট্রের এবং রাষ্ট্রীয় কাঠামোর, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই এই ৩১ দফাগুলো আমরা প্রদান করেছিলাম। এইখানে এগুলো খুব একটা বেশি সারা বাংলাদেশে প্রচার হয়নি বলে আমরা মনে করছি। হয়তো তখন মিডিয়াতে খুব বেশি স্থান পায় নাই, প্রচার হয়েছে। এখন জনগণের তৃণমূল পর্যায়ে এবং বিভিন্ন স্তরের যারা রাজনীতি নিয়ে ভাবেন, রাষ্ট্র নিয়ে ভাবেন, তাদের কাছে, শিক্ষিত সমাজের কাছে, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, সমস্ত সেকশনের কাছে এটা যাতে পৌঁছে যায়, সেই জন্য আমরা এটার প্রচারণা এবং বিভিন্ন ক্ষেত্রে সেমিনার, সিম্পোজিয়ামের মধ্য দিয়ে এটাকে পপুলার করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই বিষয়টা আমরা খুব শিগগিরই শুরু করব। জি, আপনাদের ৩১ দফার মধ্যে একটা বিষয় আছে যে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধান ও সার্বিক সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিজ্ঞ, অভিজ্ঞ, গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ে একটি মিডিয়া কমিশন গঠন করা হবে। সৎ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পুনরুদ্ধার করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই লক্ষ্যে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ প্রয়োজনীয় সংশোধন সহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল কালা কানুন বাতিল করা হবে। চাঞ্চল্যকর সাগররণী হত্যা সহ সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করা হবে। আমি যেহেতু সাংবাদিক, আমি ৩১ দফার মধ্যে এই দফাটা নিয়েই প্রথমে কথা বলতে চাইব নিজের স্বার্থের কারণে। মানে কথাগুলো লিখিত অবস্থায় যত চমৎকার, সুন্দর, চমকপ্রদ, যখন আমরা বাস্তবে দেখি তখন আমরা দেখি যেই কথা সবাই কাগজে লেখে সেই পরিমাণ স্বাধীনতা আসলে আমরা উপভোগ করতে পারি না। আপনারা যদি কখনো রাষ্ট্রের দায়িত্বভার নেন, আপনাদের এই কাগজে লেখা কথা আর বাস্তবের মিল ঘটাবেন, সেইটার জন্য বাস্তব কর্ম পরিকল্পনা কি আপনাদের? এই প্রস্তাবনাটা আমাদের অঙ্গীকার, জাতির সামনে প্রতিশ্রুতি। তবে সেটা রাষ্ট্র ক্ষমতা আসলে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণ দেয়, তখন সেটা কতটুকু বাস্তবায়ন করতে পারবে, এই তো আপনার প্রশ্ন। জি, তো ভবিষ্যতের অতীত অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। জি, আমরা এখনকার সময়ে যে সমস্ত প্রতিশ্রুতি এবং অঙ্গীকার আমরা করছি, সেই প্রতিশ্রুতি এবং অঙ্গীকারগুলো
আমি আশা করি জনগণ খুব সিরিয়াসলি নেবে, এই জন্যে যে দেশে একটি গণবিপ্লব সংগঠিত হয়েছে এবং সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে মানুষের ভিতরে নতুন অভিপ্রায়, নতুন আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক সাম্যের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে এবং যেখানে আইনের শাসন জারি থাকবে সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা প্রতিটি জনগণের মধ্যে জাগরিত হয়েছে। এই অবস্থায় আমার মনে হয় না কোনো রাজনৈতিক সরকার, কোনো সংসদ এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে পিছপা হবে। আর এটা এমন কোনো বিষয় নয় যে বাস্তবায়ন করা যাবে না। যে দেশে গণতন্ত্র একটা শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, আপনি দেখবেন সেই দেশের সংবাদ মাধ্যম তত বেশি স্বাধীন। এটা ভাইস ভার্সা করতে পারি আমরা, রেসিপ্রোকাল একটা জিনিসটা, যেখানে ফোর্থ স্টেট মিডিয়া স্বাধীন এবং খুব জোরালো ভূমিকা পালন করে, সেই দেশে গণতন্ত্র শক্তিশালী হতে বাধ্য হয় এবং সেই দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এমনভাবে দাঁড়িয়ে যায় যে পরবর্তীকালে ইচ্ছা করলেও কোনো রাজনৈতিক সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। জি, কিন্তু আমাদের অভিজ্ঞতা যেটা বলে, রাজনৈতিক বা গণতান্ত্রিক সরকার যেগুলোকে আমরা বলি, নির্বাচনের মাধ্যমে যে সরকারগুলো এসেছে, তারা প্রথম থেকে পুরোটা সময় চেষ্টা করে মিডিয়ার উপর এক ধরনের নজরদারি রাখতে, তাদের ভাষায় নজরদারি, আমাদের ভাষায়ও নজরদারি, বা এক ধরনের চাপ সৃষ্টি করতে। আশা করব নিশ্চয়ই আপনাদের কাছে সেই আশা থাকবে। অতীতে যা হয়েছে বা আপনাদের সময় অতীতে যা হয়েছে সেটা আপনারা পরবর্তীতে যখন আসবেন সেটা থাকবে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করিবেন। দলমত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার, নাগরিক অধিকার এবং জীবন, সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হইবে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এই যেটাকে বলা হচ্ছে জুলাই বিপ্লবের পর আমরা জামাতে ইসলামী রাজনৈতিক দলের নাম নিয়ে যদি আমি বলি, তাদেরকে যতটা অ্যাক্টিভ দেখেছি মন্দির পাহারা দেবার জন্য বা সংখ্যালঘুদের উপর যেন হামলা না হয়, তারা পলিটিক্যাল পার্টি হিসেবে যতটা অ্যাক্টিভ ছিল ততটা অ্যাক্টিভ কি বিএনপি ছিল? আপনাদের 31 দফার এই যে 15 দফা, এইটা যে পূর্ণ নিরাপত্তা বিধান করা হবে, সেটা কোন প্রক্রিয়া আমরা নিশ্চিত হব? এটা আপনি যেভাবে দেখছেন আমি ঠিক সেভাবে দেখছি না। কারণ যারা মন্দির পাহারা দিয়েছে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়, কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, আমি আসলে সংখ্যালঘু বলতে চাই না শব্দটা। বাংলাদেশে যারা অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা, বাংলাদেশি নাগরিক, সিটিজেন, তাদের যাতে সুরক্ষা হয়, সেখানে আপনি হয়তো হাইলাইট করেছেন যাদের আলেম সমাজ, তাদেরকে দেখলে চেনা যায় বলে, কিন্তু যারা সাধারণ জামা কাপড় পরে পাহারা দিয়েছে তারা হয়তো চিহ্নিত হয়নি ওইভাবে। সারা বাংলাদেশে সমস্ত জায়গায় আমরা তৃণমূল পর্যায়ে পর্যন্ত মেসেজ পৌঁছে দিয়েছি যে সবাই যেন এই বিষয়ে সতর্ক থাকে। তারপর দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যে হয়নি তা নয়, আমাদের নজরে এসছে। এটা যতটা না সাম্প্রদায়িক, তার চেয়ে কিছুটা বেশি বোধহয় রাজনৈতিক কারণে ঘটানো হয়েছে, যেগুলো তদন্ত করলে বেরিয়ে গেছে আর কি পরবর্তীকালে। আপনি নিশ্চয়ই শুনেছেন আন্দোলন চলাকালীন সময়ে দুই একটা জায়গায় স্বীকারোক্তি দিয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কিছু নেতৃবৃন্দ এর সাথে জড়িত ছিল। এটা 164 স্টেটমেন্ট দিয়েছে বিফোর ম্যাজিস্ট্রেট। তখন তো তারা ক্ষমতায়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। বিএনপি সংবিধান সংস্কার চায় নাকি সংবিধান আসলে পুনর্লিখন চায়? কেননা আমরা যেটা দেখেছি, অধ্যাপক আলী রিয়াজ এক সেমিনারে নতুন সংবিধান লেখার কথা বলেছেন। তখন অবশ্য তিনি সংস্কার কমিটির প্রধান ছিলেন না, সেটা ঘোষণার আগে বলেছেন। এখন আবার সংবিধান পুনর্লিখনের কথাও আসছে নানানভাবে। বিএনপি কি চায়? আমি এই প্রশ্নটা আশা করছিলাম আপনার কাছে। আচ্ছা, প্রফেসর আলী রিয়াজ সাহেব অত্যন্ত স্বনামধন্য একজন শিক্ষাবিদ। উনি আমেরিকাতে থাকেন।
উনি রাজনীতি এবং সংবিধানের উপরে ওনার অনেক দক্ষ আছে, জ্ঞান আছে। ওনার আইডিয়াটা একটা সেমিনারে খুব সম্ভবত উনি প্রকাশ করেছিলেন, এটা যে উনি সংবিধানের 1/3 পুনর্লিখন করতে চান। উনি আরও একটা কথা বলেছিলেন যে প্রয়োজনে গণপরিষদ করবেন, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটাকে আমরা বলি, এবং সংবিধান রিরাইট করা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা, সেই ম্যান্ডেট কি আছে এই গভর্নমেন্টের? নাম্বার 1, এই গভর্নমেন্ট শপথ গ্রহণ করেছে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি রেফারেন্স পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে, চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশন সম্মিলিতভাবে মতামত দিয়েছে। এটা কনস্টিটিউশন প্রভিশন আছে যে ইন্টারিম গভর্নমেন্টের ওথ রাষ্ট্রপতি নিতে পারেন। তাহলে লেজিটিমেসি এখান থেকে এসছে এবং তারা ওথ নিয়েছেন আন্ডার দি কনস্টিটিউশন। কনস্টিটিউশন মেনেই সব কিছু এখন চলছে, সাবজেক্ট টু দ্য প্রভিশন দ্যাট নেক্সট পার্লামেন্টকে সেটা রেটিফাই করতে হবে। সেটা পলিটিক্যাল পার্টিসগুলো যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন ছিলেন সবাই কমিটমেন্ট দিয়েছে। এখন যে সমস্ত আইন কানুন হচ্ছে অর্ডিন্যান্স জারি করে, সেই অর্ডিন্যান্সগুলোকেও রেটিফিকেশনের প্রয়োজন হবে নেক্সট পার্লামেন্টে। তো এত কিছুর পরে যদি এখন বলে যে গণপরিষদের প্রয়োজন আছে বা কনস্টিটিউশন রিরাইটের প্রয়োজন আছে, তাহলে কনস্টিটিউশন সেই রিরাইটিং করা এবং গণপরিষদ গঠন করা, এটাকে রেটিফিকেশন করবে কি? নিশ্চয়ই নেক্সট পার্লামেন্ট। তো নেক্সট পার্লামেন্টের যারা বলবো যে পলিটিক্যাল পার্টিসগুলো যারা অংশগ্রহণ করবে, তাদের মতামত কি সেরকম? দিস ইজ নাম্বার 1 কোয়েশ্চেন। আচ্ছা, বিএনপির পক্ষ থেকে আমরা বলতে পারি আমরা সাংবিধানিক ধারা, গণতান্ত্রিক ধারায় প্রক্রিয়ার বাইরে নেই। যদি সংবিধান সংশোধন করতে হয়, যেটা আমরা প্রস্তাব 31 দফাতে আগেই দিয়েছি 1-1.5 বছর আগে, যেহেতু আওয়ামী লীগ ফেসিবাদী কায়দায় বিভিন্ন রকমের কাটছাট করে তাদের সুবিধা মতো কনস্টিটিউশনটাকে অনেকটা আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে, সেগুলো আমি ধারা বিবরণী পড়ে দেব। সুতরাং আমরা সেই কনস্টিটিউশনকে একটা গণতান্ত্রিকভাবে একটা সংস্কার করে সেটাকে জনগণের জন্য, জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য রাষ্ট্র কাঠামোর এবং সংবিধানের আমরা বলেছি যে গণতান্ত্রিক সংস্কার করব। সেই ধারাতে আমরা কি কি সংস্কার চাই সেটা ইন ডিটেইল 31 দফাতে আছে। তা আমি প্রফেসর আলী রিয়াজের কথাতেই আসি। উনি যে আইডিয়াগুলো ডিসেমিনেট করেছিলেন, বিভিন্ন সেমিনারে বলেছেন, তখন উনি সংবিধান সংস্কার কমিটির প্রধান মনোনীত হননি। প্রথমে হয়েছিলেন ডক্টর স্বাধীন মালিক সাহেব। এখন আমাদের বক্তব্য যেটা আপনি জানতে চেয়েছেন, আমি ইতিমধ্যে বলেছি যে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার যে রিকমেন্ডেশনসগুলো এই কমিশন করবেন, সেগুলো নিয়ে পরবর্তীকালে কেয়ারটেকার সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণ রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করবেন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবেন, সংবাদপত্রের সম্পাদক, জনগণ, বুদ্ধিজীবী যারা এই বিষয়ে বিশেষভাবে জ্ঞান রাখেন তাদের সাথে মত বিনিময় করে এটাকে এনরিচড করবেন এবং সেই রিকমেন্ডেশনসগুলো জাতির কাছে গৃহীত হলে সেই সংবিধান সংস্কারের যে পরামর্শ, সুপারিশসমূহ, রিকমেন্ডেশনসগুলো বাস্তবায়নের জন্য একটি নির্বাচিত সংসদ দরকার। আচ্ছা, জি, তার মানে আপনি যেটা বলছেন এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আসলে পরামর্শ, সুপারিশ এই পর্যায়ে থাকতে পারে, কিন্তু সংবিধান সংশোধন করতে হলে একটি নির্বাচিত সরকার, নির্বাচিত রাজনৈতিক সরকার, নির্বাচনের মাধ্যমে সেটা সম্ভব। পরবর্তী সংসদে, জি, পরবর্তী সংসদে সেটা সম্ভব। এখানে একটা কথা যুক্ত করতে পারেন। জি প্লিজ। গৃহীত সংস্কার প্রস্তাবগুলো সমস্ত পলিটিক্যাল পার্টিসগুলোকে অঙ্গীকার করতে হবে বা ইলেকশন ম্যানিফেস্টোকে রাখতে হবে যে আমরা উই আর এগ্রিড দ্যাট এই সংস্কারগুলো আমরা সংসদে গেলে আমরা গ্রহণ করব, পাস করব। জি, অন্তর্বর্তী সরকারের এই যে রাষ্ট্র সংস্কারের উদ্যোগের বিষয়ে দলীয় অবস্থান ঠিক করতে অন্তর্বর্তী সরকার যেমন 6টি কমিশন গঠন করেছেন, আপনারাও সেরকম আপনাদের দল থেকে আপনারা কি কি পরামর্শ দিতে চান? আপনারাও, আমি যতদূর জানি, নিজ অবস্থান ঠিক করার জন্য আপনারাও কমিটি করেছেন। আপনাদের কমিটিগুলো আসলে কি করবে, মানে কোন প্রক্রিয়ায় কাজ করে তারপরে সরকারের কাছে সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরবে, কিভাবে কাজ হচ্ছে?
সরকারের ঘোষিত 6টা যে সংস্কার কমিশন, তারা কাদের কাছে জিজ্ঞেস করবেন যে কী কী সংস্কার করা দরকার? অবশ্যই জনগণের কাছে। জনগণকে কারা প্রতিনিধিত্ব করে? রাজনৈতিক দলসমূহ, সামাজিক শক্তিসমূহ, সংগঠনসমূহ। তো রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি। তা আমরা আমাদের পক্ষ থেকে এই 31 দফার আলোকে এবং বর্তমান পরিস্থিতির আলোকে আর জনগণের অভিপ্রায় অনুযায়ী চেঞ্জিং সিচুয়েশনে আমরা যা যা সংস্কার উপযুক্ত মনে করব, সেই উপযুক্ত সংস্কারগুলো আমরা এমবডিড করে আমরাও সেই কমিশনগুলোর কাছে দেব। কমিশন যদি মনে করেন যে আমাদেরকে ডাকবেন, তাহলে আমরা যাব, আর যদি নাও ডাকেন তাও আমরা যাব। যে সংস্কারগুলো আপনাদের তরফ থেকে আপনারা কমিটিতে ডিসাইডেড করবেন, সেগুলো তো নিশ্চয়ই সরকারের কাছে বলবার জন্য যাবেন, সেটা আপনাদের দলের অবস্থান। দল হিসেবে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, নানান বিষয়ে কথা হচ্ছে, সংবিধান সংশোধন বা পুনর্লেখনের কথা বারবার আসছে। দল হিসেবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কারের একটা বিষয় আসছে, যে রাজনৈতিক কালচার যেটা ছিল সেটা মানে আবার সংস্কার করার একটা দরকার। যেভাবে চলছিল সেভাবে আর চলতে পারে না। বিশেষ করে যারা জুলাই বিপ্লব ঘটিয়েছে, যেই তরুণরা, তারা এটা খুব প্রত্যাশা করছে। দল হিসেবে বিএনপির সংস্কার করবার জন্য আপনারা কি করছেন? দলের সংস্কার বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি ঠিক বুঝছি না। আমরা দলের গঠনতন্ত্র আছে, স্পেসিফিক বলবো। ধরেন রাজনৈতিক দলগুলো সম্পর্কে একটা সিনারিও থাকে মানুষের, দখলদারি, চাঁদাবাজি, প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখা, জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণে রাখা, এক ধরনের সবকিছুতে একটা নিজেদের নিয়ন্ত্রণ, নিজেদের মতবাদ চাপিয়ে দেওয়ার যে কালচার আমরা দেখে এসেছি, সেইটা থেকে এটা আসলে দলের সংস্কার নয়। দলের সংস্কার হয় হলো দলের গঠনতন্ত্র, দলের সংবিধান, দলের ঘোষণাপত্র, এগুলো তো পরিবর্তন, সেগুলো তো কাগজ, ওগুলোর মধ্যে পরিবর্তন আনাটাই হচ্ছে সংস্কার, এবং সাংগঠনিক কাঠামোর মধ্যে পরিবর্তন আনাটাই হচ্ছে সংস্কার। আপনি যেগুলো বলছেন এগুলো প্র্যাকটিস। ইন প্র্যাকটিস যখন কোনো পার্টির লোকজন এই জাতীয় কোনো রকমের কর্মকাণ্ডে জড়িত থাকে, তখন আমাদের অ্যাকশনসগুলো কী হবে, ডিসিপ্লিনারি, সেগুলো তো আমরা কন্টিনিউয়াসলি নিচ্ছি। আমাদের দেশের কালচারটা আপনাকে খেয়াল করতে হবে যে বিগত 15-16 বছরে, তার আগেও আমি মনে করি না যে আমরাও খুব ধোয়া তুলসী পাতা ছিলাম। কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলের কিছু কিছু ভুল তো থাকেই রাষ্ট্র পরিচালনায়। কিন্তু গত 15-16 বছরে যারা রাষ্ট্র চালিয়েছে, তারা ম্যান্ডেটবিহীন ছিল বলেই তারা কোনো কিছুকে পরোয়া না করে এই সমস্ত অপসংস্কৃতির জন্ম নিয়েছে। সেই রোগটা তো সংক্রমণের মতো, সংক্রামক ব্যাধির মতো সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। তার থেকে আমরা কেউ মুক্ত হতে পারিনি। বাট আমাদের প্রচেষ্টা হচ্ছে, আমরা দৃশ্যমান করেছি যে এই সমস্ত বিষয়ে যাতে আমাদের দলের কেউই অনাচারের সাথে যুক্ত না থাকে, থাকলে আমরা অ্যাকশন নেব। সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে আপনারা জুডিশিয়ারিতে হস্তক্ষেপের কথা বলেছেন, আর কোনটা আমার মনে নেই। আমি আসলে কিছু এক্সাম্পল দিয়েছি, প্রশাসনের কথা বলেছি, জুডিশিয়ারির কথা বলেছি। সবাই যেটা হয় যে রাষ্ট্র ক্ষমতায় যখন যায়, একদম জনগণের পয়েন্ট অফ ভিউ থেকে আমি প্রশ্নটা করি। ধরেন যারা রাষ্ট্রের দায়িত্বে যায়, তাদেরকে তো আসলে জনগণ নিয়োগ দেয়, জনগণের পয়সায় তাদের বেতন হয়। মানে রাষ্ট্রের মূল মালিক তো হচ্ছে জনগণ। যখন মানুষ ক্ষমতা পেয়ে যায়, তখন আসলে জনগণকেই ভুলে যায়। জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলনগুলো নির্বাচিত যে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রভার গ্রহণ করে, তাদের আর সেই কথা মনে থাকে না। তারা নিজেদের মতো করে সব পুরো বিষয়টাকে আমি বুঝতে পেরেছি। আপনার পুরো কথাটাই যাই যে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে হস্তক্ষেপের মতো কিছু কাণ্ড হয়েছে অতীতে, সেটা আপনি জুডিশিয়ারির কথা বললেন। সময় নিশ্চয়ই আছে, আমি বলি জুডিশিয়ারিটাই ধরি আগে। 2009 থেকে 2023 পর্যন্ত আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, একটা জরিপ আছে। আমি আপনাকে বলি কিভাবে জুডিশিয়ারিটার উপর হস্তক্ষেপ হয়েছে কনস্টিটিউশনালি, সেটা আগে বলি। আওয়ামী লীগ সম্ভবত 2011-এ 13th অ্যামেন্ডমেন্ট, যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন ছিল, সেটা একসময় তাদেরই দাবি ছিল, আমরা বাস্তবায়ন করেছি, সেটা উড়িয়ে দিল।
এবং জুডিশিয়ারির কাঁধে ভর করেই জড়িয়ে দিল। চিফ জাস্টিস খায়রুল হক সাহেব 13 অ্যামেন্ডমেন্টটা এটা শর্ট ভার্ডিক্ট দিয়েছিলেন, আপনার মনে আছে। পরপর দুইটি পরবর্তী নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হতে পারে, এবং উনি শর্ট ভার্ডিক্ট ডিক্লেয়ার করলেন কোর্টে। তারপরে বলেছিলেন শর্ট অর্ডারে যদি পার্লামেন্ট ইচ্ছা করে 13 অ্যামেন্ডমেন্টে জুডিশিয়ারির কাউকে ইনক্লুড না করার বিষয়টা অ্যামেন্ডমেন্ট করতে পারে। দ্যাট মিনস চিফ অ্যাডভাইজার যে রিটায়ার্ড জাস্টিসদের মধ্যে থেকে হতো সেটার কথা বলেছেন উনি। কিন্তু উনি তার পূর্ণাঙ্গ ভার্ডিক্ট 1-1.5 বছর পরে সেটা দিলেন, ওখানে অনেক কিছু চেপে গেলেন। এটা উনি জুডিশিয়াল ক্রাইম করেছেন, এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট উনি চেঞ্জ করেছেন। কিন্তু তখনকার সময়কার ফ্যাসিবাদী সরকারের প্রধান তিনি বললেন যে জুডিশিয়ারির রায় অনুসারে উনি পার্লামেন্টে 15th অ্যামেন্ডমেন্ট করছেন এবং কেয়ারটেকারের প্রভিশনটা বাদ দিলেন। ব্যাপারটা হচ্ছে এই জুডিশিয়ারিটার উপরে হস্তক্ষেপ করেছে, জুডিশিয়ারিটাকে দলীয়করণের মধ্য দিয়ে জাস্টিস খায়রুল হকদের মতো ইনজাস্টিস লোকজনদেরকে ওখানে বসিয়ে। নাম্বার 1। নাম্বার 2, 15th অ্যামেন্ডমেন্টে আপনি আসেন, জুডিশিয়ারিকে তারা কিভাবে কি করেছে। একজনের বক্তব্য সংবিধানের অংশ ঘোষণা করলো, বলল আর্টিকেলস 7A এবং 7B যে সংবিধানের বিভিন্ন প্রভিশনসগুলো কিছু প্রভিশনসগুলো কখনোই অ্যামেন্ডমেন্ট করা যাবে না। আপনি ফিউচার পার্লামেন্টারিয়ানদের রাইট কিন্তু হস্তক্ষেপ করতে পারেন না, কাটিল করতে পারেন না, সেটা উনি ওখানে করলেন। এবং তারপরে 16th অ্যামেন্ডমেন্টে করলেন কি, পার্লামেন্টকে সাবজেক্ট টু দি জুডিশিয়ারিটিকে সাবজেক্ট টু দি পার্লামেন্ট করেন, সাবজেক্ট টু পার্লামেন্ট। এনি মিসকন্ডাক্ট অথবা অন্যান্য কিছুর জন্য আপনার জুডিশিয়ারির জাস্টিসদের, হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাস্টিসদের সে একটা প্রসিজিওরের মধ্যে যেতে হবে, পার্লামেন্টের 2/3 মেজরিটিতে তাদেরকে কুইট করা যাবে এবং সেটার জন্য একটা এনাক্টমেন্ট করবেন, আইন করবেন। তার মধ্যে পৃথিবীর অন্য কোনো দেশে কোথাও আছে কিনা আমি জানি না, আমার জানা নেই। আমি লর ছাত্র ছিলাম এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওভারল্যাপিং তো নাই, বরং 3 অর্গানস অফ দি স্টেট, জুডিশিয়ারি, লেজিসলেচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ, এটা সব জায়গায় এটা হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট থাকে। কোনোটার উপরে কন্ট্রোলে থাকে না। জুডিশিয়ারিকে যেখানে পার্লামেন্টের অধীনস্থ করে নেওয়া হলো সেটা একসময় বাকশালী ছিল, সেটাও তাদের করা। সেই জুডিশিয়ারি তার ইন্ডিপেন্ডেন্ট থাকে না। আর জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স তখনই খবর করা হলো যখন বলা হলো যে অধস্তন আদালতের সমস্ত এখতিয়ার, নিয়োগ, বদলি, ট্রান্সফার সব সহ, এটা হচ্ছে যে খুব সম্ভবত আর্টিকেল কত, আচ্ছা আমি পরে বলছি, এটা মনে হয় 116 অফ দি কনস্টিটিউশন আর্টিকেল। অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের অধীনে থাকবে। সেটাকে বলা হলো প্রেসিডেন্টের অধীনে নিয়ে যাওয়া হলো ইন কনসালটেশন উইথ দি চিফ জাস্টিস। আবার করা হলো এক্সিকিউটিভের আন্ডারে, একবার পার্লামেন্টের আন্ডারে নিয়ে। তো জুডিশিয়ারিটাকে এইভাবে তারা প্রশাসনের অধীনে নিয়ে যাওয়া হলো। কারণ পার্লামেন্টের হেডও তো, যিনি প্রশাসনের হেড তিনি পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট, ওয়েস্টমিনস্টার টাইপ অফ গভর্নমেন্টে তো তাই। এইভাবে জুডিশিয়ারিটাকে শেষ করে দেওয়া হলো। আর আপনি দেখেছেন জুডিশিয়ারি যে নিয়োগ, এখানে জাজেস রিক্রুটমেন্ট ল একটা ছিল এক সময়, এটা ব্যারিস্টার মইনুল হোসেনের সময় করেছেন। কয়েকজনকে নিয়োগও দেওয়া হয়েছিল খুব সম্ভবত, আওয়ামী লীগ এসে বাতিল করে দিলেন। এখন জুডিশিয়ারির নিয়োগটা সুপ্রিম কোর্টের হাতে থাকলো না। এক সময় আমরাও করেছি, যেহেতু ইন অ্যাবসেন্স অফ দিস এনাক্টমেন্ট। তাহলে জুডিশিয়ারিটাকে কিভাবে আওয়ামী লীগ তাদের আগের শাসন আমল থেকে আর কি, বাকশালের শাসন আমল থেকে এই পর্যন্ত কিভাবে জুডিশিয়ারিটাকে দলীয়করণ করলো, নষ্ট করলো, পরাধীন করলো, সেটার ইতিহাস আওয়ামী লীগের। আমরা এখন জুলাই বিপ্লবের একটা চাওয়া ছিল
যে বিচার বিভাগও স্বাধীন হবে, সেই চাওয়া নিশ্চয়ই পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে সেই প্রত্যাশা করতেই পারে। একটা বিরতি নিচ্ছি, খুব ছোট বিরতি, একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি। আমরা কথা বলছিলাম স্বাধীন বিচার বিভাগ নিয়ে, যেটা জুলাই বিপ্লবের একটা প্রত্যাশা ছিল যে বিচার ব্যবস্থা বাংলাদেশে স্বাধীন হবে। তার সঙ্গে একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন প্রশাসনিক রদ বদলে আপনাদের দলের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে এবং এমন কথাও বলা হয়েছে যে ফ্যাসিবাদের দোসররা ঘুরে ফিরে তাদেরকেই পদায়ন করা হয়েছে, ফ্যাসিবাদের সঙ্গে ঘনিষ্ঠরাই এখনও বিভিন্ন পদে বহাল আছে। কিন্তু গত সরকারের দোসরদের, যাদেরকে আপনারা বলছেন গত সরকারের দোসর, তাদেরকে কি একেবারে বের করে দিয়ে পুরোটা আবার সাজানো সম্ভব? এটা কি পসিবল? আপনার প্রশ্নের দুইটা অংশ। প্রথমটা জুডিশিয়ারি নিয়ে, গণবিপ্লবের আকাঙ্ক্ষা জুডিশিয়ারি স্বাধীন হোক। দ্বিতীয়টা হচ্ছে প্রশাসনের সংস্কার, ফ্যাসিবাদের দোসরদেরকে মুক্ত করা। আমি প্রথম অংশ কিছুক্ষণ আগে বলেছিলাম যে জুডিশিয়ারি সম্পর্কে। এখন আপনার প্রশ্নের যেটুকু বুঝতে পারলাম যে গণবিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা একটি স্বাধীন বিচার ব্যবস্থা চাই। সেটা কিভাবে সম্ভব, তাই তো? এক নাম্বার হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি। একটা থিওরি আছে, এটার ফার্স্ট অ্যাডভোকেট ছিলেন প্রফেসর মন্টেস্কো নামে একজন। তিনি তার থিওরিতে বলেছিলেন যে কমপ্লিট সেপারেশন অফ পাওয়ার ইজ নাইদার পসিবল নর প্র্যাকটিকেবল। দ্যাট মিনস একটা হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস লাগে। কিন্তু আমাদের দেশে জুডিশিয়ারিটাকে স্বাধীন করার জন্য, ইন্ডিপেন্ডেন্ট করার জন্য, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি নামে আমরা যেটা বলে থাকি, সেটার জন্য কয়েকটি কাজ করলেই হবে। প্রথমত, জাজেস রিক্রুটমেন্ট ল অ্যান্ড রুলস এখনই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা যায়, অর্ডিন্যান্স জারি করে করা যায় এবং তার মাধ্যমে বিচারক নিয়োগ দিয়ে যায় এবং অল পলিটিক্যাল পার্টিসের কাছে কমিটমেন্ট নিতে হবে যে আমরা এই আইনটা বাতিল করব না। নাম্বার 2, সুপ্রিম কোর্টের জন্য যেটা তাদের ডিমান্ড অনেক আগের থেকে, ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট থাকতে হবে। নাম্বার 3, আর্টিকেল 116 অনুসারে অধস্তন আদালতের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ, নিয়োগ, বদলি, প্রমোশন সব সহ সুপ্রিম কোর্টের হাতে থাকতে হবে। নাম্বার 4, যে সমস্ত প্রভিশন 5th অ্যামেন্ডমেন্টে ছিল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটা এখন বাতিল করে পার্লামেন্টের হাতে নিয়ে গেছে, যে জাজেসদের অপসারণ ইত্যাদি, মিসকন্ডাক্ট, এগুলোর ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিইনস্টেট করতে হবে, যেটার হেড হবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং পরবর্তী 2 জন অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র মোস্ট জাস্টিস। তাদের রিকমেন্ডেশনসগুলো প্রেসিডেন্ট সই করবেন। দিস ইজ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। প্রেসিডেন্ট জিয়া এটা প্রবর্তন করেছিলেন 1979-এ 5th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে। এই কয়েকটা কাজ করলেই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ এনশিওর। এখন বাকিটা কথা থাকলো প্রশাসন নিয়ে এবং এই যে জুডিশিয়ারির যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু আমাদের অঙ্গীকার আছে, প্রতিশ্রুতি আছে। একটা জুডিশিয়াল কমিশন গঠন করে আমরা এই রিকমেন্ডেশন করব। তো নাও দ্যাট এই চেঞ্জিং সিচুয়েশনে অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশন গঠন করেছে, এটার মাধ্যমেও করা যায়। আসি প্রশাসনের কথা। প্রশাসনে লুকিয়ে থাকা ভূত, ফেসিবাদের প্রেতাত্মা বা দূষররা যেভাবে আছে, আপনার কথাই সঠিক, এখনও আমার মনে হয় 5%ও ক্লিন হয়নি। তারা এখনও সর্বত্র, সর্ব জায়গায় এখনও আছে। ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে লোয়ার অনেক জায়গায় তারা এখনও যা ছিল তাই আছে। পাবলিক সার্ভিস কমিশনে পুরা এখনও পাবলিক সার্ভিস কমিশন বসে আছে। সম্ভবত আজকে অথবা কালকে তারা একটা মিটিং করবে যে তাদের পরীক্ষাগুলো, স্থগিত পরীক্ষাগুলো কীভাবে নেওয়া যায়, কীভাবে প্রাক্তন ছাত্রলীগারদেরকে পদায়ন করা যায়, সেই প্রক্রিয়ায় তারা যাবে। আপনি এই পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে
আপনাদেরই রিপোর্ট, গণমাধ্যমের রিপোর্ট, যে একজন ড্রাইভারও এখানে বিলিয়নার, এবং প্রশ্নপত্র ফাঁসের জন্য বিগত সরকারের সময় সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে এই পাবলিক সার্ভিস কমিশন। তারা এখন বলছে তদন্ত করে তারা নাকি কিছুই পায়নি। এখন তারা তো পাবে না, যারা ওখানে বসে আছে। আমি আজকে আহ্বান করছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবলিক সার্ভিস কমিশনের বিগত ফেসিবাদে নিয়োগকৃত সকল চেয়ারম্যান এবং সকল সদস্য, তারা যদি অবিলম্বে সসম্মানে পদত্যাগ না করে, তাহলে আমরা যথাযথ ব্যবস্থার মধ্য দিয়ে সেটা করব ইনশাআল্লাহ। আপনি দীর্ঘদিন ভারতে ছিলেন, 9 বছর পর আপনি দেশে ফিরেছেন। আপনারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান আগামী নির্বাচনে, আপনাদের ভারত নীতি কেমন হবে? কারণ আপনাদের মহাসচিব অলরেডি বলেছেন যে ভারতের সাথে আপনাদের বরফ গলতে শুরু করেছে। আমি ঠিক দেখিনি আমাদের মহাসচিব সাহেব কি বলেছেন এই বিষয়ে। আমি ঠিক দেখিনি পত্রিকায়। তবে দেখুন, আমরা বিএনপি অতীতে অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলাম, এবং আশা করছি যদি জনগণ আমাদেরকে ভবিষ্যতে ম্যান্ডেট দেয় আমরা রাষ্ট্র পরিচালনা করি, তাহলে পার্শ্ববর্তী দেশ হিসাবে একটা কথা আছে যে ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড। তো নেইবারিং রাষ্ট্রের সাথে একটা বাইলেটারাল সম্পর্ক থাকে, বাণিজ্য থাকে, কিন্তু সেই সম্পর্ক এবং সেই বাণিজ্য, সেই লেনদেন সব কিছু হতে হবে অন দ্য বেসিস অফ সোভারেইন ইকুয়ালিটি অ্যান্ড ডিগনিটি। আমরা সেই সার্বভৌম সমতার ভিত্তিতে তাদের সাথে আমরা অবশ্যই ডিল করতে চাই। এবং আমাদের এখানে আরও কিছু কথা আছে। বিগত ফেসিবাদী সরকারের সাথে আমি শুধু সে পার্শ্ববর্তী দেশের কথা বলবো না, যে সমস্ত অনেক বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি হয়েছে যেগুলো অসম, যেগুলো বাংলাদেশের স্বার্থের বিপরীতে, সেগুলো অবশ্যই রিভিউ করতে হবে। এবং আমাদের বাংলাদেশের ইন্টারেস্টকে, স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে আমাদের সমস্ত এগ্রিমেন্ট, এমওইউ, ট্রিটিস এবং লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছুই চলবে। এখানে আমি মনে করি যে পরস্পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নির্ভর করবে উভয় দেশের দৃষ্টিভঙ্গির উপরে। এই মুহূর্তে এর বেশি কিছু বলার নেই। আমি একটু পেছনে ফিরতে চাই। আপনারা বরাবরই অভিযোগ করতেন যে বিগত যে সরকারটি, আওয়ামী লীগ সরকার, তাদেরকে ক্ষমতায় রাখার পেছনে ভারতের একটি বড় অবদানই বলেন বা প্রভাব বলেন, যেটাই বলেন, ছিল। এখন আমরা দেখছি যে ভারতের সঙ্গে আপনাদের বরফ গলার কথা যখন আসছে, আপনারা ওকে ক্ষমতায় যাবার জন্য তাদের প্রভাবের আওতায় যেতে চাচ্ছেন কিনা, এরকম কিছু কিনা? আপনি কি মনে করেন বাংলাদেশের জনগণ এখন আর কোনো রাষ্ট্রের প্রভাবের অধীন আছে? আমি বিশ্বাস করি না। বাংলাদেশের জনগণ ঠিক করবে, নির্বাচিত করবে কাদের দ্বারা তারা পরিচালিত হতে চায়। এখানে পার্শ্ববর্তী রাষ্ট্রের বা অন্য কোনো রাষ্ট্রের প্রভাবের প্রশ্নই আসে না। নিশ্চয়ই, উত্তর একদমই পরিষ্কার। 9 বছর পর আপনাকে আমরা দেখেছি দেশে ফিরতে। সাংবাদিক শফিক রেহমান ফিরেছেন, মাহমুদুর রহমান সহ আরও কয়েকজনকে আমরা দীর্ঘদিন পর দেশে ফিরতে দেখেছি। আপনাদের যারা অনুসারী বা আপনাদের দলের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে, তাদের একটা প্রশ্ন আমি দেখি তারা ঘোরাফেরা করছে তাদের মাথায়, কবে তারেক রহমান কোন প্রক্রিয়ায় দেশে ফিরবেন? এই বিষয়টা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, আপনি করলেন। আমরা নিশ্চয়ই আশা করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে অতি শিগগির আমাদের মাঝে ফিরে আসবেন। কিছু আইনি প্রক্রিয়া আছে, সেগুলো আমরা অনুসরণ করছি। এগুলো শেষ করার পরে অবশ্যই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। জি, আমাদের প্রধান 3টি রাজনৈতিক দল যদি ধরি, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যে আমরা পরিবারতন্ত্র দেখি। বিএনপি কি পরিবারতন্ত্র অব্যাহতই রাখবে, নাকি ভবিষ্যতে পারিবারিক যোগ্যতার বাইরে ব্যক্তির মেধা, শ্রম এবং যোগ্যতার ভিত্তিতে আমরা দলের শীর্ষ নেতৃত্ব দেখতে পারবো? আমি একটু লম্বা কথাই বলবো। বলেন প্লিজ। প্রেসিডেন্ট ক্লিন্টনের স্ত্রী হিসেবে আপনি বিল ক্লিন্টনের স্ত্রী হিসেবে দেখবেন আপনি ওনার স্ত্রী হিলারি ক্লিন্টনকে?
আপনি কি জর্জ জুনিয়র বুশকে কি তার ছেলে হিসেবে দেখবেন? আপনি কি পাকিস্তানের বেনজির ভুট্টোকে ভুট্টোর কন্যা হিসেবে দেখবেন? ইন্ডিয়াতে ইন্দিরা গান্ধীর কন্যা, জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধীকে কি তার কন্যা হিসেবে দেখবেন? তাদের রাজনৈতিক যোগ্যতা, কেরিয়ার, প্রচেষ্টা, মেধা, এগুলোকে দেখবেন না? বাংলাদেশে পরিবারতন্ত্রের রাজনীতি হয়তো অনেকে এইভাবে বলবে। আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা এবং ত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। এখানে যদি কেউ শুধু পিতৃত্ব দেখে, মাতৃত্ব দেখে, রাজনৈতিক পরিবার হিসেবে দেখে, উত্তরাধিকার দেখে, এটা শুধু একচোখা হবে। কোনো রাজনৈতিক পরিবারের সন্তান যদি নিজের যোগ্যতায়, দক্ষতায়, মেধায়, শ্রমে এগিয়ে আসে, তাহলে সেটাই আমার মনে হয় আগে দেখা উচিত। নিশ্চয়ই, এই উত্তরটিও একদমই পরিষ্কার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে আজ 53 দিন। তাদের দায়িত্ব নিয়ে আপনার কি মনে হয় তারা কোন ক্লাসের দায়িত্ব পালন করছে? ফার্স্ট ক্লাস দায়িত্ব মানে দিবেন আপনি তাদেরকে, সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস মূল্যায়ন? আমি ওই দিকে না যে একটু মাঝপথে যাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সুন্দর গণতান্ত্রিক নির্বাচন উপহার দেয়া, প্রধানতম দায়িত্ব। এবং রাষ্ট্র কাঠামোর সংস্কারের যে দাবি আছে, প্রয়োজনীয় সংস্কার সাধন করা। নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার আছে সেগুলোকে অগ্রাধিকার দেওয়া। নির্বাচনমুখী সংস্কার বলতে নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং প্রশাসন, পুলিশ প্রশাসন, জুডিশিয়ারি সহ প্রয়োজনীয় কিছু সংস্কার, যেগুলো একটা কন্ডাক্টিভ অ্যাটমসফিয়ার ফর দি ইলেকশন করার জন্য প্রয়োজন আছে। সেই কাজটা প্রধান এবং প্রথম। দ্বিতীয় হচ্ছে এই সংস্কার কার্যক্রমের কিছু কিছু তাদেরকে ইনিশিয়েট করতে হবে, বাস্তবায়ন শুরু করতে হবে। কিন্তু কিছু সংস্কার আছে যেটা মধ্য এবং দীর্ঘমেয়াদী, যেগুলো নির্বাচিত রাজনৈতিক সরকারের কাজ। আমার মনে হয় আমি যথেষ্ট বলেছি এই বিষয়ে। জি, সবাই মনে করছে এই বিপ্লব তার, মানে আমি জুলাই বিপ্লবের কথা বলছি, তাতে অবশ্য দোষের কিছু নেই, সবাই মিলেই বিপ্লবটা হয়েছে। কেউ বলছেন সে মাস্টার মাইন্ড, তো আবার কেউ বলছেন না আমি মাস্টার মাইন্ড না, তার ত্যাগ সবচেয়ে বেশি। আবার কেউ কেউ বিপ্লবের গৌরব নিয়ে অন্য দলকে হেয় করার মিশনে নেমে পড়েছে। বিভেদ তৈরি হচ্ছে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন আর মাঠ পর্যায়ে দেখেন। এই সময় কি এটাই স্বাভাবিক যে এরকম বিভেদ তৈরি হবে, নাকি অনেকেই অতি উৎসাহী হয়ে সমাজে ঘৃণা ছড়াচ্ছেন? ফেসিবাদের দূষর এবং কিছু প্রেতাত্মা, কিছু হয়তো এরকম কয়েকজন বুদ্ধিজীবীও থাকতে পারেন ভিতরে এই কাজের পিছনে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার, বৈষম্য সৃষ্টি করার। কিন্তু জাতির কাছে এটা পরিষ্কার যে এই গণবিপ্লবে, এই গণ আন্দোলনে, ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবে, একবিংশ শতাব্দীর সবচাইতে রক্তাক্ত বিপ্লবে সারা পৃথিবীর সামনে যেটা নজির সৃষ্টি হয়েছে, এখানে সমাজের কোনো শ্রেণী পেশার মানুষ, কোনো দল মত নির্বিশেষে কেউ বাদ ছিল না, অংশগ্রহণ করেনি। আজ পর্যন্ত যেই পরিসংখ্যানটা পাওয়া গিয়েছে, 1581 জন মানুষ শহীদ হয়েছেন, এখানে 22,000-এর বেশি আহত হয়েছেন। এবং এই ফেসিবাদের উৎখাতের জন্য বিগত 2009 থেকে 2023 পর্যন্ত এক পরিসংখ্যানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এবং পলিটিক্যাল ভায়োলেন্স এবং পুলিশ টর্চার বাই দি ল এনফোর্সার্স, এই বিভিন্ন ক্ষেত্রে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের সংখ্যাটা কিন্তু ইন টোটাল 7,188। তাহলে সেটার সাথে আজকের এই 1581 যোগ করেন। তো এই যে কন্টিনিউয়াস একটা প্রসেস ছিল, সেই প্রসেসটা স্টার্ট হয়েছে এই আওয়ামী রেজিমের প্রথম থেকে। আমি এটাকে রেজিম বলতে চাই, ম্যান্ডেটহীন, প্রথম থেকে শুরু হয়েছে। অগণতান্ত্রিক আচরণ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই। অবশ্য গণতন্ত্র এবং আওয়ামী লীগ পরস্পর বিরোধী শব্দ। তো এই শুরু থেকে সমাপ্ত পর্যন্ত সমস্ত আন্দোলনের একটা যোগফল হচ্ছে এই গণবিপ্লব। এটা কোনো একদিনের কোনো অসন্তোষের কারণে সৃষ্টি হয়নি। তো এখানে যারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে, সেটা আমি মনে করি যে উদ্দেশ্যমূলক।
এখানে সমস্ত মানুষের গণতন্ত্রকামী, ফেসিবাদ বিরোধী, আন্দোলনকারী সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সামাজিক সংগঠন, সমস্ত ব্যক্তি এবং সমস্ত শ্রেণীর অংশগ্রহণ ছিল। এত বড় ত্যাগ পৃথিবীতে নজিরবিহীন। জি, আপনি যেহেতু আওয়ামী লীগের প্রসঙ্গ আনলেনই, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন যে আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে। সেই কথার জবাবে আমরা আওয়ামী লীগের একটা মন্তব্য পাই, মাহবুবুল আলম হানিফের পক্ষে হোয়াটসঅ্যাপে একটা বার্তা আসে সাংবাদিকদের কাছে, এবং সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে 10 বছর দূরে রাখার ষড়যন্ত্র করার যে নীল নকশা করা হচ্ছে তা দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, মাহবুবুল আলম হানিফ বলেছেন। আওয়ামী লীগকে নিয়ে এখন বিএনপির অবস্থান কি? এখনকার আওয়ামী লীগকে নিয়ে এখনকার শব্দ উচ্চারণকে আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল, মাহবুবুল আলমের ভাষায়। আওয়ামী লীগের ঐতিহ্য কি? আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে ৭৪-এর দুর্ভিক্ষ। আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে প্রথম সংসদ নির্বাচন 1973 সালে, ভোট ডাকাতি। ৭৪-এর আগে গেলে ৭৪-এর আগের কথা বলছি, 1973-এর প্রথম জাতীয় সংসদ নির্বাচন, ৭১-এ স্বাধীনতা যুদ্ধ হয়েছে, ৭২-এ সংবিধান রচিত হয়েছে, তার অধীনে 1973-এ প্রথম যে সংসদ নির্বাচন হয়েছে তার মধ্যে 7টা সিট বাদে বাকি সব ছিনিয়ে নিয়েছে এবং ওখানে কোনো প্রার্থীকে দাঁড়াতে দেওয়া হয়নি, এরকম নজির আছে, এগুলো রেকর্ডেড। 1975-এ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছে। এগুলো আওয়ামী লীগের ঐতিহ্য। এবং তার পরবর্তীতে কী ঐতিহ্য তারা সৃষ্টি করেছে আপনি দেখেছেন, যে বাংলাদেশের গণতন্ত্র হত্যা, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার অতি উগ্র বাসনা এবং রাষ্ট্র ব্যবস্থায় একদলীয় শাসন ব্যবস্থা করার জন্য সংবিধানের সমস্ত কাটাছিড়া করা, এগুলো আওয়ামী লীগের ঐতিহ্য। আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করে জনগণকে হত্যা করা, নারী এবং শিশুকে বাসার ভিতরে হত্যা করা, আসমান থেকে গুলি করে হত্যা করা, এগুলো আওয়ামী লীগের ঐতিহ্য। কিসের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল? আওয়ামী লীগ এবং গণতন্ত্র কোনোভাবেই সমার্থক শব্দ হতে পারে না, বিপরীতমুখী দুইটা শব্দ। এখন আপনি বলেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, সেটা বদিউল আলম মজুমদার সাহেব যেটা বলেছেন আমি ওখানেও যেতে চাই না, হানিফ সাহেব যেটা বলছেন এখানেও আমি অ্যাড্রেস করতে চাই না। আমি শুধু বলবো জনগণ কি বলে দেখেন, যে গণহত্যাকারী কোনো রাজনৈতিক দল বাংলাদেশে ভোটাধিকারের জন্য, ভোটের জন্য রাস্তায় নামে কিনা, সেটা জনগণ দেখুক, জনগণ সেটা নির্ধারণ করবে, আমি কোনো জবাব দেব না। জি, এখন একদমই ব্যক্তিগত একটি কথা দিয়ে শেষ করতে চাই। আপনাকে তুলে নিয়ে যাওয়া হলো এবং আপনি একসময় নিজেকে প্রায় 61 দিন পর পাশের দেশে আপনাকে আবিষ্কার করলেন, খুঁজে পেলেন। এই দীর্ঘ যাত্রায় যেটা হয় যে মানুষ আন্দোলন, সংগ্রাম, কষ্টের মধ্যে দিয়ে গেলে মানুষের এক ধরনের আত্মশুদ্ধি হয়, মানুষের এক ধরনের নিজেকে উন্মোচন করার একটা সুযোগ হয়। আপনার এই দীর্ঘ 9 বছরের যাত্রার মধ্যে আপনার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট লেসন কী ছিল, সেটা আমি যেমন জানতে চাই ব্যক্তিগতভাবে, সামনে যারা বিএনপির নেতাকর্মী যারা দেখছেন এই অনুষ্ঠান এবং দেশবাসী, কোন শিক্ষাটা এই দীর্ঘ যাত্রার মধ্যে আপনি পেয়েছেন যেটা সবার সাথে শেয়ার করতে চান? ধন্যবাদ। এই বিষয়ে আমি অনেকগুলো টিভি সাক্ষাৎকার দিয়েছি, অনেক মিডিয়াতে কথা বলেছি আমার গুম হওয়ার কাহিনী নিয়ে। না, আমি কাহিনী জানতে চাচ্ছি না, আমি জাস্ট অনেকগুলো বলেছি। সেই ওই সমস্ত ইন্টারভিউতে আমাকে সবাই জানতেছে যে আপনার এই বিষয়ে আপনার এখন অনুভূতি কি, জাতির কাছে আপনি কি বলতে চান। আমরা রাজনীতি করি, আমরা রাজনীতির কারণে জেল জুলুম আমাদের জন্য থাকে, এটা প্রত্যেক রাজনীতিবিদের জীবন আছে। কিন্তু একজন রাজনীতিবিদকে গুম করে রাখা হবে সেই অপসংস্কৃতি এই দেশে ছিল না। তাকে আমার অনেক সহকর্মী এখনো পর্যন্ত আমার মতো সৌভাগ্যবান হয়নি যে তারা এখন পর্যন্ত তাদের ট্রেস পাওয়া গেছে বা খুঁজে পাওয়া গেছে। আমি সব কিছুর বর্ণনা না দিয়ে শুধু বলবো, এই দেশে গুমের সংস্কৃতি অবশ্যই বন্ধ করতে হবে। এই দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অবশ্যই বন্ধ হতে হবে। এই দেশে ইলিগ্যাল ডিটেনশন, এটার বাংলা, এটা মানে অবৈধ আটকাদেশ বন্ধ হতে হবে। এবং রাজনৈতিক কারণে
কোনো রাজনীতিবিদ, কোনো সাংবাদিক, সমাজের কোনো শ্রেণীর কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হয়, কেউ যাতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কোনো অ্যাক্টের শিকার না হয়, এগুলা বন্ধ করতে হবে। এবং আজকে থেকে নয়, যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুনভাবে 5 তারিখ থেকে, সেদিন থেকেই গণদাবি ছিল এই দেশে কোনো আয়নাগর থাকবে না, কোনো গোয়েন্দা বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহৃত হবে না। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনভাবে সমাবেশের অধিকার, কথা বলার অধিকার, সাংবিধানিক অধিকার, সমস্ত গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। এগুলো হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের দাবি। আমি আমার গুমের কাহিনী ভুলে যেতে চাই। জি, অনেক ধন্যবাদ। জি, আপনি এসেছেন স্টুডিওতে, আমাদের স্টুডিওতে এত কষ্ট করে, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের রাজনীতি শেষ করছি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকুন।